হাই বান্তি, তোর কয়টা লাং লাগে? আজকে তোর সব উত্তেজনা আমি নিজে বসিয়ে দেব। তোর নাগরদের আগে আমি তোকে টেস্ট করব। তোর শরীরের কারেন্ট আমি নিজে মিটিয়ে দেব। অ্যাকচুয়ালি যদি তুই আমার টাইপ না, তবু একটুখানি ট্রাই করব। কারণ এই জিহাদ খান অভ্রের টাইপের মেয়ে তুই কখনো হতেই পারবে না। কথাটা শেষ করে অভ্র আবারও গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয়। রাহা ধীরে ধীরে বিষয়টা উপলব্ধি করে। লজ্জায় চোখ নামিয়ে সামনের দিকে দৃষ্টি স্থির করে। এতিমখানার সামনে গাড়ি থামতেই সিফা বলে উঠল। ওই তো ভাইয়া রাহা চলে এসেছে। রাহা গাড়ি থেকে নামতে যেতেই অভ্র হঠাৎ বলল। স্টপ, নামতে বলেছি আমি। রাহা কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, গাড়ি থেকে নামতেই বা আপত্তি কেন? এক পা নামাতে গিয়েও থেমে যায়। আবার ভেতরে ফিরে এসে মুখ ভার করে চুপচাপ বসে পড়ে। অভ্র পাঞ্জাবি পকেট থেকে একটা রুমাল বের করে মাথায় পেঁচিয়ে নেয়। তারপর রাহার দিকে ঘুরে আলতো করে ওড়না দিয়ে ঘোমটা টেনে তার মাথা ঢেকে দেয়। এই মুহূর্তটা রাহার অন্তর জুড়িয়ে দেওয়ার মতন। ছোট ছোট চোখে তাকিয়ে থাকে তার অভ্র ভাইয়ের দিকে। কখনো নিজে থেকে কাছে টেনে নেয়, কখনো কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেয়, কখনো যত্ন করে তো কখনো অবহেলা। ইশারা দেয় নামার জন্য। দুইজনের সন্তর্পণে বেরিয়ে আসে। তাদের দেখে মনে হচ্ছিল একদম রাতজটক। দূর থেকে আফসানা বেগম মৃদুস্বরে মাশাআল্লাহ বলে ওঠেন। কেন জানি সাথী বেগমেরও এই দৃশ্যটা দেখে অজানা এক ভালো লাগা অনুভূত হয়। সামনের দিকে এগোতেই আয়রা আর জায়রা দৌড়ে এসে রাহাকে জড়িয়ে ধরে। আপু, এত দেরি করলে কেন? আমরা তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রাহা হালকা হেসে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। পরীক্ষা দিতে দেরি হয়ে গেল। অভ্রকে কিছু বলতে গেলে সে পাশ কেটে সামনে এগিয়ে যায়, যেন কথা থামানোরও সময় দিতে চায় না। রাহা এখানে না এলে অভ্র নিজেও এখানে আসতো না। এই মেয়েটার জন্যই সে নিজের গুছানো জীবন, দূরের সব পরিকল্পনা আর স্থিরতা সবকিছু ছেড়ে ছুড়ে দেশে ফিরে এসেছে। এই মেয়েটাই যে তার জীবনের একমাত্র চাবিকাঠি। গতরাতে অভ্রের কক্ষে তার মা, মেজ আম্মু, ছোট আব্বু আর ছোট আম্মু প্রবেশ করেন। তার বাবা কক্ষের বাইরে অবস্থান করছিলেন। তিনি ভেতরে না ঢুকে দরজার বাইরেই দাঁড়িয়ে থাকেন, কারণ তিনি জানেন তিনি ভেতরে গেলে অভ্র হয়তো আবার বেরিয়ে যাবে। তাই তিনি ভেতরে না গিয়ে বাইরে থেকেই তার কাঙ্ক্ষিত উত্তরের জন্য অপেক্ষা করতে থাকেন। দুই হাত পেছনে একসাথে করে, মুখে অসহায়তার ছাপ নিয়ে, মাথায় চিন্তার ভার বয়ে এক ভগ্ন হৃদয়ের বাবা দাঁড়িয়েছেন। ছেলের মুখ থেকে হ্যাঁ শুনবেন, এই অপেক্ষায় তিনি নিঃশব্দে সময় গুনছেন। আফসানা বেগম নিজের মধ্যে সাহস সঞ্চয় করে শান্ত গলায় বলেন। কালকে এতিমখানায় মিলাদের আয়োজন করেছি, তুমি আমাদের সাথে যাবে? অভ্র একদম স্পষ্টভাবে না করে দেয়। আর সেই না শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আমান খানের বুকটা ভারী হয়ে যায়। অসহায়তা আর কষ্টে তার ভেতরটা জর্জরিত হয়ে যায়। আফসানা বেগম আবার নরম স্বরে অনুরোধ করেন। প্লিজ বাবা, না করো না। তুমি এই খান বাড়ির একমাত্র ছেলে। এই 9টা বছর আমরা তোকে ছাড়া কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমরা জানি। তার কণ্ঠটা একটু কেঁপে ওঠে। তিনি থেমে আবার বলেন। এখন যেহেতু ফিরে এসেছিস, একটাবার হলেও আমাদের সাথে চল। এটা কি শুধু দায়িত্ব না, একটু নিজের মানুষগুলোকে সময় দেয়া ভাব। অভ্র ভেতরের সব ক্ষোভ আর কষ্ট চেপে রেখে ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ বাঁকা হাসি টেনে আনে আর বলে। ও রিয়েলি? সেদিন কি মনে হয়নি যে আমি এই বাড়ির একমাত্র ছেলে? আমার সাথে তখন যা করা হয়েছে সেটা কি আপনাদের ঠিক মনে হয়েছিল? এই কথাটা শুনে আফসানা বেগমের মুখে যেন অমানিশা নেমে আসে। তিনি আর কিছু বলতে পারেন না, শব্দগুলো গলায় আটকে যায়। অভ্রের প্রতিটি তিক্ত বাক্যে আফসানা বেগম, আমান খান আর উপস্থিত সবাই যেন ভেতর থেকে কেঁপে ওঠেন। কথাগুলো শুধু কানে নয়, সোজা অন্তরে গিয়ে আঘাত করে। আসান খানও তখন ধীরে বলে ওঠেন। দেখ অভ্র বাবা, আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে কি নতুন করে শুরু করা যায় না? প্লিজ বাবা, বড় ভাই আর ভাবিকে এসব বলে কষ্ট দিস না। এত বছর তোকে না পেয়ে তারা অনেক কষ্ট পেয়েছে। অভ্র তখনও চুপ করে থাকে। মনে হচ্ছে সে নিজের সাথেই ভেতরে ভেতরে লড়াই করছে। একদিকে পুরনো ক্ষোভ আর কষ্ট,
অন্যদিকে পরিবারের টান, দুটোই তাকে টেনে ধরে রেখেছে। বাইরে সে চুপ, কিন্তু ভেতরে চলতে থাকা সেই দ্বন্দ্বই তাকে আরও কঠিন আর দূরত্বপূর্ণ করে তুলছে। অভ্রের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তারা বুঝে যায় সে আর যাবে না। ঠিক তখনই আমান খান রুমে প্রবেশ করে। তুমি কি সত্যি আমাদের সাথে যাবে না? কোনো উত্তর আসে না, শুধু নীরবতা। আসান খান এক গভীর হতাশার নিঃশ্বাস ফেলে আমান খানের দিকে ঘুরে বলেন, ভাইজান, আমি আমার বন্ধু আরাফ শিকদারকেও বলেছি আসতে। তার ছেলে নিয়েও নাকি সে আসবে। ঠিক আছে, ভালোই করেছিস বলে। আসুক। আরাব শিকদারের নাম শুনতে অভ্রের মুখে চাপা অস্বস্তি ফুটে ওঠে। সে ধীরে ধীরে হাত দুটি মুষ্টিবদ্ধ করে, চোয়াল শক্ত হয়ে যায়। ভেতরে জমে থাকা পুরনো অস্থিরতা যেন আবার মাথা তুলে দাঁড়ায়। তারপর ঠান্ডা গলায় প্রায় ফিসফিস করে বলে ওঠে, তাহলে তো মাহাদিও আসবে। ঠিক সেই মুহূর্তে অভ্র হঠাৎ বলে ওঠে, ঠিক আছে, যাব আমি। এক সেকেন্ডও দেরি না করে সে সেখান থেকে চলে যায়। অভ্রের হঠাৎ যাব আমি বলা শুনে ঘরটায় যেন এক মুহূর্তের জন্য সবাই থমকে যায়। আফসানা বেগমের চোখে অবিশ্বাস। এই সহজে মত বদলাবি? তিনি ভাবতেই পারেননি। আমান খানের মুখে হালকা স্বস্তি এসে পড়ে, কপালের টান কিছুটা শিথিল হয়। তবুও তার চোখে একটা অজানা সংশয় রয়ে যায়। ছেলেটা হঠাৎ কেন রাজি হলো? আসান খান প্রথমে একটু বিস্মিত হন, তারপর ধীরে বলেন, ভালোই হলো, অন্তত রাজি তো হলো। ছোট আম্মু আর মেজো আম্মু একে অপরের দিকে তাকান। দুজনের চোখে একই প্রশ্ন, একই অবাক হওয়া। আর রুমের সেই ভারী নীরবতার মধ্যে শুধু একটা ব্যাপার স্পষ্ট থাকে, অভ্রের এই সিদ্ধান্তটা সাধারণ নয়। এর পিছনে কিছু না কিছু অবশ্যই আছে। বর্তমান এতিমখানায় পৌঁছাতেই সবাই তাদের সাদরে গ্রহণ করে। সাথী বেগম বলে উঠলেন, যাক, অবশেষে তোরা আসলি। সবাইকে একসাথে দেখে আমান খানের মনটা যেন একটু শান্তি পায়। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, বাকি ছিল শুধু কিছু আয়োজনের অংশ। ঠিক সেই সময় আরেকটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামেন আরাফ শিকদার এবং মাহাদি। আরাফ শিকদার আর মাহাদিকে দেখতেই অভ্রের ভেতরের চাপা রাগ হঠাৎ করেই তীব্র হয়ে ওঠে। তার চোয়াল শক্ত হয়ে যায়, চোখের দৃষ্টি আরও ধারালো হয়ে আসে, মুঠো আবার অজান্তেই শক্ত হয়ে যায়। মাহাদি দূর থেকে অভ্রের দিকে তাকিয়ে মৃদু হাসে। তার হাসিটা ছিল স্বাভাবিক নয়, একটা ইঙ্গিত ভরা, ঠান্ডা আত্মবিশ্বাসে ভরা। যেন সে বুঝিয়ে দিতে চাইছে রাহাকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা কারো নেই। অভ্র সেই হাসি দেখেই আরো শক্ত হয়ে যায়। ভেতরে রাগটা চেপে রাখলেও চোখের তীক্ষ্ণতা মুহূর্তে আরো গভীর হয়ে ওঠে। দুজনের মধ্যে নীরব এক টানাপোড়েন তৈরি হয়, যা কেউই উচ্চারণ করে না, কিন্তু দুজনেই স্পষ্টভাবে অনুভব করে। অভ্রর সাথে সাথে মুখের গম্ভীরতা সরিয়ে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে আনে। এক হাত দিয়ে ধীরে ধীরে চোয়াল ঘষতে থাকে, হয়তো মনে মনে কোনো ছক কষছে। আসান খান তৎক্ষণাৎ সামনে এগিয়ে যান এবং আরাব শিকদারকে নিয়ে ভেতরের দিকে এগিয়ে আসেন। সবাই তাদের দেখে খুব খুশি হয়েছে। রাহার মুখে কোনো হাসি নেই, বরং হঠাৎই সে ভয় পেয়ে যায়। শাস্তির সেই মুহূর্তটা মনে পড়তেই তার বুকটা কেঁপে ওঠে। মনে মনে সে ঠিক করে ফেলে মাহাদি পাতা থেকে এবার থেকে যতটা সম্ভব দূরে থাকবে, অন্তত 20 হাত দূরত্ব বজায় রাখবেই। কোনোভাবেই আর অস্বস্তির মুখোমুখি হতে চায় না। এখন বাচ্চাদের জন্য পোশাক বিতরণের প্রস্তুতি চলছিল, তাই সবাই ভেতরের দিকে চলে যায়, কিন্তু অভ্র সেখানেই দাঁড়িয়ে থাকে। সে ভেতরে যায় না। মাহাদি ধীরে ধীরে অভ্রের দিকে এগিয়ে এসে হালকা একটা হাসি দেয়। ভেতরে ঢোকার জন্য পা বাড়াতেই হঠাৎ ভেসে আসে, কি রে, থার্ড পার্টি? মাহাদি থমকে দাঁড়ায়। কথাটা কানে যেতেই মাহাদির ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল। এক মুহূর্তে সে থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে অভ্রের দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। চারপাশের কোলাহল যেন আচমকা স্তব্ধ হয়ে যায়। মাহাদি ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল, তারপর বলে উঠল, থার্ড পার্টি তুই নাকি আমি? সময় হলেই দেখবি, তখন কেঁদে কুল পাবি না। শুনেছি কুকুরের লেজ নাকি কখনো সোজা হয় না। তুইও ঠিক তেমনই একটা মানুষ। আমার পিছনে ঘেউ ঘেউ না করে চুপচাপ আমার পা চাট, তাহলে হয়তো তোর পেটের ক্ষুধাটা
মিটিয়ে দিব। কথাগুলো বলার সময় মাহাদির চোখে মুখে ছিল তীব্র বিদ্রূপ আর স্পষ্ট অবমাননা। তার দৃষ্টি সরাসরি অভ্রের চোখে স্থির, যেন ইচ্ছে করেই তাকে উস্কে দিচ্ছে। আর সেই মুহূর্তে অভ্রের চোয়াল শক্ত হয়ে আসে, মুঠোবন্দি হাতের রগগুলো পর্যন্ত ফুলে ওঠে প্রবল রাগে। অভ্রের মুখের ভাব মুহূর্তেই পাল্টে গেল, চোখে মুখে নেমে এলো কঠোরতা আর দম বন্ধ করা রুক্ষতা। এক ঝটকায় সে মাহাদির কলার চেপে ধরে গলা শক্ত করে আঁকড়ে ধরল, ঠেলে পিছিয়ে নিতে নিতে সোজা দেয়ালের সাথে গিয়ে আটকে ফেলল। দেয়ালে ধাক্কা লাগার শব্দে চারপাশ থমকে যায়। অভ্র ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে মাহাদির চোখের দিকে, আর অভ্রর বুক রাগে ওঠানামা করতে থাকে দ্রুত। অভ্রের রাগ দেখে মাহাদির ভেতরে এক ধরনের বিকৃত শান্তি কাজ করছিল। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে সে অভ্রের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল, যেন ইচ্ছে করেই আগুনে ঘি ঢালছে। কিন্তু হঠাৎই অভ্র হেসে উঠল। সেই হাসিতে উষ্ণতা ছিল না, ছিল ঠান্ডা তাচ্ছিল্য। মাহাদির কলার ছেড়ে দিয়ে সে মুখটা তার একেবারে কাছে এনে বলল, কুকুরের স্বভাব তোর মতো কিছু মানুষের চেয়ে হাজার গুণ ভালো, রাস্কেল। ওরা অন্তত মালিকের সাথে বেইমানি করে না, পেছন থেকে ছোবলও মারে না। আবার বলল, আর তুই তুই তো মশার সমারও না। মশা অন্তত কামড় দিয়ে রক্ত নিয়ে উড়ে যায়, আর তুই শুধু রক্ত খেয়েই নয়, রক্তের ভেতর সাঁতার কাটতে চাস। এটাই তোর আসল ব্যক্তিত্ব। তোর মতো একটা বালের কথা আমার কিচ্ছু যায় আসে না, কারণ তোর অস্তিত্বটা আমার কাছে আবর্জনার চেয়েও নিকৃষ্ট। অন্তত আবর্জনা চোখের সামনে পড়ে থাকে, তুই তো মানুষের পেট পিছিয়ে লুকিয়ে ছোবল মারিস। তোকে তো আমি 2 হাতে চাপড় মেরে এক মুহূর্তেই শেষ করে দিতে পারি। তাই আগেই বলছি, আমার আর রাহার থেকে দূরত্ব বজায় রাখবি, আর বাকিদের সাথে আমার কোনো লেনাদেনা নেই। দাঁতে দাঁত চেপে কথাগুলো ছুড়ে দিয়েই অভ্র জোরে একটা ধাক্কা দিল মাহাদিকে। তারপর আর একবারও পিছনে না তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে চলে গেল। এতিমখানার ভেতরে ঢুকতে অভ্র দেখল কাপড় বিলানো শেষ। চারপাশে কিছু শিশু নতুন পোশাকে ছুটোছুটি করছে, কারো মুখে হাসি, কারো চোখে কৌতূহল। একপাশে কাজের ব্যস্ততা থেমে গেছে, শুধু শেষ মুহূর্তের গুছানোর শব্দ ভেসে আসছে। টেবিলে আলাদা করে রাখা 3 জনের খাবার রাহা, অভ্র আর মাহাদির জন্য। রাহাব শিকদার আগেই খাওয়া শেষ করে একপাশে বসে আছেন, শান্ত ভঙ্গিতে পুরো পরিবেশটা পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে জায়গাটা নীরব হলেও একটা ব্যস্ত দিনের পরের প্রশান্ত ভারী আবহে ভরেছিল। আরাব শিকদারের এতিমখানায় আসতে সবসময়ই এক ধরনের আলাদা টান কাজ করে। বাইরের ব্যস্ত পৃথিবীটা এখানে ঢুকলেই যেন একটু থেমে যায়। ছোটবেলাতেই এতিম হয়ে যাওয়ার কারণে এই পরিবেশটা তার কাছে শুধু একটা জায়গা না, এটা এক ধরনের স্মৃতি, এক ধরনের ফিরে পাওয়া অনুভব। বাচ্চাদের হাসি, তাদের ছোট ছোট দৌড়ঝাঁপ, এমনকি নীরব কোনায় বসে থাকা নিঃশব্দ মুখগুলো তার কাছে পরিচিত লাগে। আগে সুযোগ পেলেই তিনি এসে সময় কাটাতেন, কখনো বাচ্চাদের সাথে বসে কথা বলতেন, কখনো তাদের ছোট ছোট আনন্দ ভাগ করে নিতেন। তাদের চোখের সরলতা দেখলে নিজের ভেতরের ভারও কিছুটা হালকা হয়ে যেত। খাওয়া শেষ হলে তিনি সাধারণত পুরো এতিমখানাটা একবার ঘুরে দেখেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা, বাচ্চাদের প্রয়োজন ঠিকমতো পূরণ হচ্ছে কিনা, সবকিছু এক নজরে দেখে নেন। তারপর ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু তখনও মনটা কিছুক্ষণ এখানেই থেকে যায়। তার বাসা থেকে 20 মিনিটের রাস্তা, কাছে হওয়ায় প্রতি শুক্রবার বিকেলে একবার হলেই এসে সময় কাটিয়ে যান। রাহা খেতে চায়নি, কিন্তু তবুও তবারক নাকি অল্প হলেও খেতে হয়, তার মা বলেছে। সে চেয়ার টেনে বসতেই যাচ্ছিল, ঠিক তখনই পাশে সে বসে পড়ে মাহাদি। কিন্তু মুহূর্তের মধ্যে অভ্র এগিয়ে আসে, এক ঝটকায় রাহার হাতটা ধরে তাকে নিজের দিক টেনে নিয়ে একটু দূরে সরিয়ে নেয়। তারপর দ্রুত আরেকটা চেয়ার টেনে এনে তাকে বসিয়ে দেয়, আর নিজেও পাশের চেয়ারে বসে পড়ে। রাহার এক হাত ধরে টান দেওয়ার সময় অপর হাত গ্লাসে লেগে গ্লাস ভর্তি পানি গিয়ে পড়ে মাহাদির শার্টে। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে রাহা পুরোটা বুঝে ওঠার আগেই মুহূর্তটি শেষ হয়ে যায়। রাহা তখনও বুঝে উঠতে পারছে না কি হলো। চোখ বড় বড় করে শুধু একবার অভ্রের দিকে আর একবার পাশে তাকায়। তার দৃষ্টিতে বিস্ময়, অস্বস্তি আর প্রশ্ন মিশে একসাথে জমে থাকে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের করে না। আর এদিকে মাহাদির আগে জ্বলতে জ্বলতে টেবিল ছেড়ে উঠে পড়ে। ঠিক তখনই অভ্র একটি প্লেটে খাবার তুলে রাহার সামনে এগিয়ে দেয়। ফাস্ট খাইয়ে দে।
হঠাৎ এমন কথায় রাহা পুরোটা থমকে যায়। অবাক চোখে ডাগর ডাগর দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে থাকে। ঘন পাপড়িযুক্ত চোখ দুটো কখনো বড় হয়ে খুলছে, কখনো আবার পলক পড়ছে দ্রুত। এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র হালকা ধমকে বলে ওঠে, এই গাধি, এভাবে তাকিয়ে থাকতে বলেছে নাকি খাওয়াতে বলেছে? রাহা চারপাশে একবার চোখ বুলায়, বাড়ির কেউ খেয়াল করছে কিনা দেখার জন্য। দেখে সবাই সামনে ব্যস্ত, কেউই এদিকে মনোযোগ দিচ্ছে না। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে হাত বাড়িয়ে প্লেটের দিকে এগোতেই এই গাধি, তোর হাত ধোয়া? রাহা চোখ গোল গোল করে বলল। সময় দিয়েছেন ধুতে? অভ্র ভুরুকুসকে তাকাতেই রাহা আবার খাবার এগিয়ে দিল। তাই বলে এই ময়লা হাতেই খাইয়ে আমার পেট খারাপ করার চিন্তা ভাবনা করছিস নাকি? একটু পেট খারাপ হলেই কি বা হবে? তুই কি চাস তোর বাবুর আব্বুর পেট খারাপ হয়ে ছটফট করুক? কথাটা শুনেই রাহা হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো। কি কি বললেন আপনি? অভ্র বুঝতে পেরে তাড়াতাড়ি গলা খাকারি দিল। তারপর স্বাভাবিক ভান করে বলল, মানে এই যে ভবিষ্যতে যখন বিয়ে হবে তখন তো বাবু টাবুর আব্বুই হব, সেই কথাই বললাম। তাহলে এটা বললেন কেন যে আমার বাবুর আব্বু? অভ্র এক মুহূর্ত থেমে গেল। তারপর হালকা হাসি টেনে খুব স্বাভাবিকভাবে বলল, আমি পাগল নাকি যে তোর বাবুর হব? আমার বাবুর হব। চুপ করে খাওয়া কাথি। এমনি তো চাইবি না তোর ভালোবাসা ছটফট করে, যদিও আমি শুধু তোর ভালোবাসাতেই মিশে আছি। কথাটা শেষ হতেই অভ্র আর দেরি না করে রাহার ডান হাতটা আলতো করে টেনে নিল। পানির নিচে নিয়ে ভালো করে ধুয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, নে জলদি খাওয়ানো শুরু কর। রাহা ভদ্রভাবে অভ্রকে খাইয়ে দিচ্ছে, আর অভ্র আরাম করে খেয়ে নিচ্ছে, মুখে একদম সন্তুষ্টির ভাব। তৃপ্তি সহিত খাচ্ছে নিজের প্রিয়জনের হাতে। রাহাও ভদ্র মেয়ের মতো খাইয়ে দিচ্ছে, অভ্র নিজের প্রাণ আর পেট ভরে আয়েসে খাচ্ছে। আর মাহাদিকে দেখিয়ে দেখিয়ে মুখের এক্সপ্রেশন দিচ্ছে। উফ, সেই মজা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ওদিকে মাহাদি দূর থেকে তাকিয়ে আছে। এসব দেখে রীতিমতো ফুলছে চোখে, স্পষ্ট অস্বস্তি আর বিরক্তি। কখনো চুপ, কখনো মুখ শক্ত করে ফেলছে, ভেতরে ভেতরে যেন ফেটে যাচ্ছে। অভ্র সেটা খেয়াল করেই হালকা বাঁকা হাসি দিল। তারপর শান্ত কিন্তু টানটান গলায় বলল, তোর জ্বলবে, আমার তাতেই চলবে। হায়, তোর জ্বলবে, আমার তাতেই চলবে। রাহা এক মুহূর্ত থমকে অভ্রের দিকে তাকালো, আর ভাবছে এই লোকটা পাগল হয়ে গেল না তো, কি আবল তাবল বকছে। অভ্র রাহার দিকে তাকিয়ে মেকিয়ে হাসি দিয়ে আবার স্বাভাবিক হয়ে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল, যেন কিছুই হয়নি। শুধু খেলাটা তার নিজের নিয়ন্ত্রণেই চলছে। এই কাহিনীগুলো সে বেশ এনজয় করছে। অভ্র রাহার দিকে তাকাতেই শান্ত গলায় বলল, এভাবে তাকানোর কি আছে, খাবারটা তো সত্যি অনেক সুন্দর। রাহা একদম একই ভঙ্গিতে তাকিয়ে রইল। তারপর অভ্র একটু কড়া গলায় বলল, এই তুই কি মনে করলি? তোকে বলেছি আমার বয়ে গেছে তোকে বলতে। তোর মতো বিচ্ছির আছে নাকি একটাও? অভ্র কিছু বলার আগেই রাহা মুখ ভেঙচি দিয়ে তারই নকল করে বলল। তোর মতো বিচ্ছিরি আছে নাকি একটাও? বলেই সে খাবার রেখে ঝট করে উঠে দাঁড়ালো। তারপর হাত ঝাড়তে ঝাড়তে বলল, ঠিক আছে, সুন্দরীদের হাতেই খেয়ে নে, আমি গেলাম। রাহার অভিমানটা বুঝতে পেরে অভ্রের মুখে আপনাতে হালকা হাসি ফুটে উঠল। তার ভেতরে এক ধরনের শান্তি কাজ করছিল। রাহার এই ছোট ছোট রাগগুলোও যেন তারই দিকে টানছে। রাহার আগে ফুঁসতে ফুঁসতে বেসিনের দিকে গিয়ে হাত ধুতে ধুতে নিচু স্বরে বিড়বিড় করলো, শালা খবিস, নিজে ডেকে এনে আবার নিজে এমন করিস, পরে কিছু বলিস আবার, তখন মুখ ভেঙে দিব। আমি তো সুন্দর না, তুই সুন্দর নিয়ে থাকিস, তোর কপালে খবিস বউ জুটবে দেখিস। আমাকে বিচ্ছিরি বলা, তাই না? তোকে যদি আমি পুকুরের পানিতে না চুবিয়েছি, আমার নামও রাহা নয়। বলেই চলে যেয়ে নিতেই পেছন থেকে অভ্র স্বাভাবিক গলায় বলে উঠল, কথা আছে, পড়লো কথা গায়ের মাঝে, যার কথা তার গায়েই লাগে। কথাটা শুনেই রাহা তীক্ষ্ণ চোখে তাকালো। আর ঠিক তখনই অভ্র হালকা হাসি দিয়ে তার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। রাহা এক সেকেন্ড থেমে গেল। তারপর রাগ আরো বাড়িয়ে মুখ ঘুরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু চোখের আগের আড়ালে লুকানো অস্থিরতা স্পষ্ট। রাহা মুখ ঘুরিয়ে চলে যেতেই কয়েকটা মুহূর্ত
অভ্র চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখে সেই হালকা হাসিটা তখনও রয়ে গেছে। সে ধীরে ধীরে বেসিনের দিকেই তাকালো, তারপর শান্ত গলায় নিজের মনে বলল, রাখলে আমার জানটাকে আরো বেশি সুন্দর লাগে। রাহা গটগট পায়ে হেঁটে এসে এক কোণায় দাঁড়ালো। মুখটা ফুলে ছোট বাচ্চাদের মতো হয়ে আছে। হাত দুটো বুকের কাছে গুটিয়ে নিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে রইল। অভ্র দূর থেকে তাকিয়ে মিটিমিটি হাসছে, তার চোখে মুখে স্পষ্ট দুষ্টুমি। হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা মেয়ে রাহার ওড়না টেনে বলে উঠল, আপু, আপনি রাগ করছেন? না তো। বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে উঠল, মিথ্যা। রাগ করলে আমার আম্মুও এমন মুখ বানায়। কথাটা শুনে আশেপাশের কয়েকজন বাচ্চা হেসে ওঠে। রাহা অপ্রস্তুত হয়ে যায়, আর এদিকে অভ্র হাসি চেপে রাখতে না পেরে মাথা নিচু করে ফেলে। রাহার সাথে সাথে কটমট করে তাকায় তার দিকে। সেই চোখ দেখে অভ্রের হাসি যেন আরো বেড়ে যায়। এর মাঝেই তরিকুল নামের একটা ছেলে এসে বলে উঠল, ভাবি, ভাই তো আর খাচ্ছে না। আপনি চলে আসার পর থেকে শুধু প্লেটই নাড়াচাড়া করছে। ছেলেটির মুখে ভাবি ডাকতে শুনে রাহার মুখটা একেবারে হা হয়ে গেল। চমকে উঠে সাথে সাথেই সে বলে উঠল, এই ছেলে, এসব কি বলছো? ঠিকই বলেছি। বলেই দৌড়। পাজি ছেলে, তোকে একবার পাই হাতের কাছে। রাহা ভুরুকুচকে তাকালো অভ্রের দিকে। দেখলো সত্যি লোকটা চুপচাপ বসে আছে, তবে চোখ ঠিকই তার দিকেই। রাহার বুকের ভেতরটা কেমন নরম হয়ে আসে, কিন্তু মুখে রাগ বজায় রেখেই ধীর পায়ে এগিয়ে গেল। অভ্র তাকে আসতে দেখেই ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ওমা, সুন্দরী আবার ফেরত আসে নাকি? আর একটা কথা বলে এই প্লেট মাথায় ভাঙবো। ভাঙ, তোর হাতে মার খেতেও শান্তি লাগে। রাহা থমকে যায়। এক মুহূর্তের জন্য তার চোখের রাগটা কেমন এলোমেলো হয়ে পড়ে। আমি না বিচ্ছিরি, আবার সুন্দরী বললেন কেন? অভ্র তখন একটু ঝুঁকে নিচু স্বরে বলে, রাগ করলে তোকে আরো বেশি সুন্দর লাগে। উপস, না না, বিচ্ছিরি। রাহা এবার সত্যি লজ্জা পেয়ে যায়, সাথে একটু অভিমান ফুটে ওঠে। অভ্রের আচরণগুলো রাহার কাছে আর আগের মতো সাধারণ লাগে না। সে না বললেও, না বোঝানোর চেষ্টা করলেও অভ্রের ছোট ছোট ইঙ্গিতগুলো রাহার চোখ এড়িয়ে যায় না। কখনো তার একটু বেশি খেয়াল রাখা, কখনো অকারণে কাছে চলে আসা, আবার কখনো হালকা রাগ ঠাট্টার ভেতরে লুকিয়ে থাকা যত্ন। সবকিছুই রাহার মনে আলাদা একটা ভাব তৈরি করে। রাহা পুরোপুরি বুঝে ফেলে না, তবু অনুভব করতে পারে অভ্রের ভেতরে তার জন্য কিছু একটা আছে, যা সে ঠিক প্রকাশ করছে না। আর এই না বলা কথাগুলোই ধীরে ধীরে রাহার মনেও একটা অদ্ভুত টান তৈরি করে দিচ্ছে। রাহা চারপাশে তাকিয়ে দ্রুত চেয়ারে বসে পড়ে, তারপর গম্ভীর মুখ করে খাবার এগিয়ে দেয় অভ্রের দিকে। চুপচাপ খান। অভ্র বাধ্য ছেলের মতো মুখ খুলে খেতে থাকে, তবে পুরো সময়টা তার চোখ ছিল শুধু রাহার মুখে। দূর থেকে মাহাদি পুরো ঘটনাটা চুপচাপ দেখছিল এক নাগাড়ে। মুখে কোনো কথা নেই, কিন্তু ভেতরের চাপটা স্পষ্ট। চোয়াল শক্ত হয়ে আছে, আর হাত দুটো অজান্তেই মুঠো হয়ে গেছে। ভেতর থেকে চাপা একটা রাগ নিয়ে মাহাদি নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করলো, কালকের মধ্যে তোকে আমি দেখাচ্ছি আসল মজা। সবাই মিলে এতিমখানা ঘুরে দেখার পর ফেরার সময় গেটের বাইরে আইসক্রিমের স্টলটা দেখে রাহার চোখ থেমে গেল। অভ্র সেটা খেয়াল করেই শুধু একবার তাকালো, তারপর কোনো কথা না বলে গাড়িটা একটু ঘুরিয়ে বলল, ভেতরে নিয়ে আসো। বিক্রেতা একটু অবাক হলেও রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ভেতরে এসে থামলো। বাচ্চারা হঠাৎ এমন দৃশ্য দেখে কৌতূহলে চারপাশে জড়ো হয়ে গেল। অভ্র নিজের সামনে দাঁড়িয়ে সবকিছু সামলাতে লাগলো। একে একে আইসক্রিম বের করে বাচ্চাদের হাতে দিতে শুরু করলো। ছোট ছোট মুখে হাসি ছড়িয়ে পড়লো। কেউ আনন্দে লাফাচ্ছে, কেউ আবার লাজুকভাবে চুপচাপ খাচ্ছে। রাহা একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। অভ্র শুধু তাকে না, পুরো বাচ্চাদের জন্যই মুহূর্তটা সুন্দর করে তুলছে। এটা দেখে তার চোখে অজান্তেই নরম একটা ভাব চলে এলো। অভ্রকে বাচ্চাদের মাঝে আইসক্রিম বিলাতে দেখে তার পরিবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। বাবা দূর থেকে দৃশ্যটা দেখে চশমাটা একটু ঠিক করলেন। মুখ শক্ত থাকলেও চোখে অবাক ভাব স্পষ্ট। ধীরে বললেন, এটাও নিজে করেছে। মা প্রথমে একটু চমকে গেলেও পরে বাচ্চাদের হাসি দেখে তার মুখ নরম হয়ে এলো। তিনি নিচু স্বরে বললেন, আমার ছেলেটা এমনও হতে পারে। সাথী বেগম পাশে দাঁড়িয়ে সবটা দেখে হালকা হাসলেন। অভ্রকে এভাবে আগে তো দেখিনি। ছেলেটার মধ্যে এই দিকটাও আছে, বুঝিনি। আরেক পাশে দাঁড়িয়েছিলেন আসান খান। তিনি কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন।
অভ্রের এমন আচরণে তার ভেতরে প্রথমে বিস্ময়, তারপর একটা সন্তুষ্টি মিশে গেল। ধীরে ধীরে বললেন, ছেলেটা শুধু নিয়ম জানে না, মানুষও বুঝতে শিখেছে। অভ্র বাচ্চাদের মাঝে আইসক্রিম বিলাতে ব্যস্ত। ঠিক তখনই হঠাৎ ভেতর থেকে ছোট ছোট পায়ের শব্দ শোনা গেল। আয়রা আর জায়রা দূর থেকে আইসক্রিমের গাড়িটা দেখে আর থেমে থাকতে পারল না। দুজনই হেসে ছুটে এলো, চোখে মুখে উচ্ছ্বাস, যেন এই মুহূর্তটাই তাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। আইসক্রিম আইসক্রিম। ছোট ছোট গলায় তারা একসাথে বলে উঠল। অভ্র তাদের দিকে তাকিয়ে একটু থামলো, তারপর অস্বাভাবিক ভঙ্গিতে এই দুটো আইসক্রিম হাতে তুলে দিল। আয়রা জায়রা পেয়ে খুশিতে একে অপরের দিকে তাকিয়ে লাফিয়ে উঠল। আর অভ্র তখনও বাচ্চাদের মাঝে ব্যস্ত, যেন পরিবারের সেই নীরব নজরদারিটাও তার অজানা। আয়রা জায়রার হাসি আর বাচ্চাদের ভিড়ের মাঝখানে হঠাৎই অভ্রের পরিবার এগিয়ে এলো। পরিচিত মুখগুলোর সামনে আসতে অভ্রের আচরণ পাল্টে গেল। আগের সেই স্বাভাবিকতা মিলিয়ে গিয়ে মুখটা গম্ভীর হয়ে উঠল, চোখে যেন একটা দূরত্ব নেমে এলো। সে খুব স্বাভাবিক কিন্তু ঠান্ডা গলায় রাহার দিকে তাকিয়ে বলল, বাকিগুলো তোর। বলেই গাড়ির দিক চলে যায়। রাহা কিছুটা চমকে গেল। মুহূর্ত আগে যেখানে সবকিছু সহজ আর হালকা লাগছিল, এখন আচমকাই পরিবেশটা কেমন বদলে গেছে। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, মনে মনে ভাবল, এক্ষুনি তো সব ঠিক ছিল, হঠাৎ করে এমন কি হয়ে গেল? আষাঢ়ের উন্মাদ বর্ষণ তার বাঁধ ভেঙে বয়েই চলেছে। আকস্মিক মেঘের গর্জনে ধরণী ভেদ করে নামতে শুরু করলো বৃষ্টির ধারা। নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে মুখ তুলে চোখ বন্ধ করে সেই মুহূর্ত অনুভবে ব্যস্ত রাহা। তার মনে হচ্ছে পিছন থেকে দুটি হাত এসে তার মেধহীন কোমরখানা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আকস্মিক এহেন কাণ্ডে কারো এত কাছাকাছি আসার সংকেত তার স্নায়ুতে সংকেত পেতেই রাহার বক্ষপিঞ্জরে অবস্থিত হৃৎপিণ্ডটি চলন্ত ট্রেনের ন্যায় বাঁধনহারা হয়ে ছুটছে। রাহা রেলিং ধরা হাত আরো শক্ত করে চেপে ধরল। তৎক্ষণাৎ আকস্মিক একটা থাপ্পড় এসে গালে পড়ল। নরম গালে শক্ত হাতের থাপ্পড়টা পড়তেই রাহা ধক করে কেঁপে উঠল। মুহূর্তেই ঘুম জড়ানো চোখ খুলে সামনে তাকাতেই বুকটা হিম হয়ে গেল। অভ্র দাঁড়িয়েছে ঠিক সামনে, এক হাতে ওর ফোন, অন্য হাতটা শক্ত হয়ে মুঠো পাকানো। চোখ দুটো লালচে হয়ে আছে রাগে, চোয়াল শক্ত, কপালে স্পষ্ট 3টা ভাঁজ পড়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সামান্য আরেকটু কিছু হলেই ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আপনি? অভ্র কোনো উত্তর দিল না, শুধু ফোনটা শক্ত করে চেপে ধরে কয়েক পা এগিয়ে এলো। তার দম ভারী হয়ে উঠেছে, যেন রাগ সামলাতেই কষ্ট হচ্ছে। তারপর নিচু কিন্তু ধারালো স্বরে বলল, এত সাহস কোত্থেকে আসে তোর? আমার চোখের আড়াল এসব করার আগে একবারও ভাবিস নি? রাহা এখনো পুরোপুরি ঘোরের মধ্যেই আছে। বিস্ফোরিত চোখের সামনে তাকিয়ে শুধু বোঝার চেষ্টা করছে ঠিক কি হলো তার সাথে। একটু আগেও তো সে ছিল বারান্দায়, চারপাশে ঝুম বৃষ্টি পড়ছিল, কেউ একজন শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছিল। সেই উষ্ণ হাত দুটো, সেই কাছাকাছি থাকা নিঃশ্বাস। কিন্তু এখন না আছে বারান্দা, না আছে বৃষ্টি, আর তাকে আঁকড়ে ধরে রাখা সেই হাত দুটোও নেই। শুধু গলাটা ভীষণ জ্বালা করছে, যেন আগুন ধরে গেছে সেখানে। হুট করে ঘুমের মধ্যে এমন জোরে থাপ্পড় খাওয়া কি মুখের কথা? ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি মেয়েটার। ঢুলু ঢুলু চোখে কখনো অভ্রের দিকে, কখনো চারপাশে তাকাচ্ছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, বাস্তব আর স্বপ্নের মাঝখানে আটকে গেছে যেন। সে শুকনো ঠোঁট ভিজিয়ে কাপা গলায় ফিসফিস করে বলল, কি হয়েছে? কিন্তু অভ্রের মুখের রাগ দেখে বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো রাহার, কারণ সে বুঝে গেছে এই কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। অভ্রের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বারবার পলক ফেলছে রাহা। মাথাটা এখনো ঝাপসা লাগছে তার। সত্যি কি সামনে ওই খাটাসটা দাঁড়িয়ে আছে, নাকি এখনো স্বপ্ন দেখছে সে? এক হাত দিয়ে জ্বলতে থাকা গালটা চেপে ধরে ধীরে ধীরে অন্য হাতটা বাড়ালো সে। কাঁপতে থাকা নরম আঙুলগুলো গিয়ে আলতো করে ছুঁয়ে দিল অভ্রের সরু খাড়া নাক। স্পর্শ করতেই থমকে গেল রাহা। গরম, একদম বাস্তব, মানে এটা স্বপ্ন না, টাটকা সত্যি। বাস্তবতা মাথায় ঢুকতেই তার চোখ দুটো মুহূর্তেই বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। মুখ হা করে তাকিয়ে রইল অভ্রের দিকে। আর অভ্র, সে নিচের দিকে তাকিয়ে আছে রাহার সেই আঙুলগুলোর দিকে।
চোখে মুখে এখনো তীব্র রাগ জমে আছে। তবে রাহার এই ঘুম জড়ানো কাণ্ড দেখে চোয়ালটা 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল। আপনি সত্যি? অভ্র এবার ধীরে ধীরে চোখ তুলে তার দিকে তাকালো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, না, আমি ভূত, তোর জান নিতে এসছি। অভ্র মুহূর্তেই রাহার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিল। তারপর এক টানে তাকে সোজা বসিয়ে দেয় বিছানায়। আচমকা এমন ব্যবহারে রাহা পুরো হকচকিয়ে গেল। বুকের ভেতর ধুকপুকানি অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরছে। লোকটা সকাল সকাল এমন আচরণ করছে কেন? আর তাকে মারলই বা কেন? উঠে বসতেই রাহার হাত আবারও আপনা আপনি চলে গেল গালের ওপর। শুতেই মুখ কুঁচকে এলো তার। গালটা এখনো ভীষণ জ্বলছে, মনে হচ্ছে পুরো লাল হয়ে ফুলে গেছে। ঢোক গেলে ভীত চোখে অভ্রের দিকে তাকাতেই সে দেখল অভ্র এখনো আগুনের মতো রেগে আছে। হাতে ধরা ফোনটা এত শক্ত করে চেপে ধরে রেখেছে যে হাতের রগ পর্যন্ত ফুলে উঠেছে। কি হয়েছে? অভ্র হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। তারপর ফোনটার সামনে ছুঁড়ে ধরে গর্জে উঠল। এটা কি? রাহা কেঁপে উঠে ফোনটার দিকে তাকালো, কিন্তু ঘুম জড়ানো মাথায় এখনো কিছুই পরিষ্কার হচ্ছে না। অতিরিক্ত রাগে অভ্রর চোয়াল শক্ত হয়ে আছে। দাঁতে দাঁত চেপে একই ভঙ্গিতে তাকিয়ে আছে রাহার দিকে। চোখ দুটো এতটাই ভয়ঙ্কর লাগছে যে স্বাভাবিক অবস্থায় হলে রাহা হয়তো ভয়েই চুপ মেরে যেত, কিন্তু এবার গাল জ্বলার রাগটাই বেশি কাজ করলো। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দম নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, এই অসভ্য লোক, আমাকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার সাহস তো! বাকিটুকু আর শেষ করতে পারল না। ধাম, আরেকটা গালে এসে পড়ল অভ্রর দ্বিতীয় থাপ্পড়। মুহূর্তেই রাহার মাথা একপাশে কেঁপে গেল। কয়েক সেকেন্ড যেন সবকিছু ঝাপসা হয়ে রইল তার কাছে। তারপর দু গাল চেপে ধরে জোরে কেঁদে উঠল সে। আহ! চোখ মুখ লাল করে কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, পচা লোক, খবিশ লোক, শুধুই মারেন। রাহার কান্নার শব্দে পুরো রুম ভারী হয়ে উঠলেও অভ্র রাগ যেন একটুও কমল না। উল্টো সে আরো কাছে ঝুঁকে নিচু গর্জনে বলল, আর একটা কথা বললে এবার কিন্তু সত্যিই নিজেকে সামলাতে পারবো না আমি। রাহা আবারও কিছু বলার জন্য মুখ খুলতেই অভ্র রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ রাহার ঘাড়ের পিছনে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। আচমকে এমন আচরণে রাহা ভয়ে জমে গেল। চোখ দুটো কাঁপছে, নিঃশ্বাসও এলোমেলো হয়ে গেছে। অভ্র বলতে শুরু করে, হাই বান্তি, তোর কয়টা লাং লাগে? আজকে তোর সব উত্তেজনা আমি নিজে বসিয়ে দেবো। তোর নাগরদের আগে আমি তোকে টেস্ট করব। তোর শরীরের কারেন্ট আমি নিজে মিটিয়ে দেবো। অ্যাকচুয়ালি যদি তুই আমার টাইপ না, তবু একটুখানি ট্রাই করব। কারণ এই জিহাদ খান অভ্রের টাইপের মেয়ে তুই কখনো হতেই পারবি না। বলেই ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের শরীরের পুরো ভর ছেড়ে দেয়। পরক্ষণেই নিজের ঠোঁট জোড়া নিয়ে গলাদেশ মুখ গুজে দেয়। মুহূর্তে রাহার শরীর একটা ঝটকা খেল। এতক্ষণ চরের ব্যথায় কাঁদছিল, আর এখন অভ্রের এমন কথায় আর কাজে। এহেন কাণ্ডে রাহা আরো দ্বিগুণ জোরে কেঁদে দেয়। জ্বলে টইটুম্বুর হয়ে আখিদয় দিয়ে অশ্রুকণা অঝরে ঝরে পড়ছে। কান্নার তোপে পুরো শরীর কাঁপছে। সেই অবস্থাতেই অভ্র ঠোঁট জোড়া একটু উপরের দিকে তুলে শয়তানি হাসি দেয়। চোখ স্থির করে তাকিয়ে থাকে রাহার দিকে। ঘাড়টা সামান্য উঁচু করতেই সে দেখে রাহা চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। ঘন পাপড়িগুলো ভিজে ভারী হয়ে আছে, স্পষ্ট জানান দিচ্ছে তাদের অবস্থান। চোখের কোণা বেয়ে নোনা পানির ধারা গড়িয়ে পড়ছে একটানা। গলায় ঠোঁট ঘষতে ঘষতে ডিপ ভয়েসে বলে ওঠে, আহ, why are you crying, damn it? Just feel it. তুই এনে আমাকে নিতে দে। যদিও তোর প্রতি আমার কোনো ফিল আসছে না, জাস্ট চেক করছি। আমার রুচিতে এতটাও খারাপ না, তাই বেশিভাবে নিজেকে গুরুত্ব দিস না। এসব কথা রাহার নিতে পারছে না। তার চরিত্রের দিকে আঙুল তোলা তার সহ্যের বাইরে চলে গেছে। সে আসলে কি করছে সেটাই বুঝে উঠতে পারছে না। নিজের কথা বলার সুযোগও পায়নি একটুও। কিছুক্ষণ আগেও তো সে একটা স্বপ্নের মধ্যে ছিল, কত শান্ত, কত স্বাভাবিক। আর এখন ঘুমের মাঝে হঠাৎ এসে পড়ল থাপ্পড়ের ঝাঁকুনি, রাগের কথা, অপমানের ভার।
নিজেকে সামলাতে গিয়ে শুধু ঠোঁট কাঁপতে লাগলো। অভ্রের চুমু ধীরে ধীরে রাহার গাল বেয়ে আর একটু নিচে যেতেই রাহা হঠাৎ সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অভ্র একটুও নড়ল না। বরং মুহূর্তে সে রাহার দুই হাত শক্ত করে ধরে ফেলে বিছানার সাথে চেপে ধরে। রাহা আরো বেশি ছটফট করতে লাগলো। ভয়ে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখে পানি জমে যাচ্ছে, কণ্ঠ বারবার কেঁপে উঠছে, কিন্তু সে ঠিকমতো কিছুই বলতে পারছে না। তার উপর আবার এত ভারী মানুষের ওজন বহন করা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠছে। রাহা বারবার বলছে, ছাড়ুন আমাকে। অভ্র ভাইয়া, কি করছেন এসব? ওয়াই হানি, তুই তো এইভাবে চেয়েছিলে। তোর তো ব্যালেন্সই থাকে না বান্দি। পরপুরুষের কাছে যাওয়ার এত শখ তোর? ছি, কি সব কথাবার্তা! ছি, কেন? নিজে চেয়ে নিজে এখন অবুঝের মতো ভাব করছিস? ভয়ার্ত চেহারায় তাকায় রাহা। ইতিমধ্যে জোরে জোরে শ্বাস নিতে শুরু করেছে। কাপা কণ্ঠে বলতে লাগলো, অভ্র ভাই, লিমিট ক্রস করে ফেলছেন কিন্তু। দাঁত কটমট করে অভ্র নিজেও বলে, ও আচ্ছা, তুই লিমিটও বুঝিস? তাহলে তুই তোর লিমিট কেন ক্রস করলি? মানে? রাহা বলেই পাশ থেকে নিজের ফোনটা তুলতে যায়। আরে, আমার ফোন ধরেছেন কে? রাহার কথা শেষ হওয়ার আগে অভ্র হঠাৎ রাগে ফোনটা নিয়ে সর্বশক্তি দিয়ে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তেই সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রুমে এক মুহূর্ত নীরবতা নেমে আসে। রাহার ছটফটানি থেমে যায়, চোখ ভরে অঝরে পানি পড়তে থাকে। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ভাঙা ফোনের দিকে, তারপর অভ্রের দিকে। অভ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়েই কঠিন গলায় বলে ওঠে, আজকের পর থেকে তোকে ফোন দেওয়া নিষেধ। আর যদি কেউ দেয় তারও খবর আছে, সাথে তোরও। আর বাড়ির বাইরে যাওয়াও। যেদিন থেকে নিজের ভারসাম্য ঠিক রাখতে পারবি সেদিন থেকে যাবি। মাইন্ডেড। বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। রাহা অশ্রু ভরা চোখে তাকিয়ে আছে ভাঙা ফোনের টুকরোগুলোর দিকে। চকচকে স্ক্রিনটা এখন শুধু ছড়ানো খণ্ড খণ্ড কাঁচ আর প্লাস্টিকের টুকরো। এটা নিয়ে দ্বিতীয়বার অভ্র তার ফোন ভাঙল, তাও কোনো স্পষ্ট কারণ না বুঝেই। সে চুপচাপ বসে রইল। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে ধীরে ধীরে। রাগ না, ভয় না, একটা অদ্ভুত শূন্যতা যেন তাকে চেপে ধরেছে। বারবার মনে হচ্ছে তার নিজের কোনো কথাই এখানে আর শোনা হচ্ছে না। রাহা ঠোঁট কামড়ে চোখ মুছতে গিয়ে থেমে গেল। কান্না যেন এখন আর শব্দ করে বেরোচ্ছে না, ভেতরেই জমে যাচ্ছে। ধীরে ধীরে সে উঠে বসে। গালটা এখনো জ্বলছে, আর সেই সঙ্গে মনে জমে আছে অপমান আর অসহায়তা। কাপা হাতে বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরে সে নিজের শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। অভ্র দ্রুত পায়ে রুমে এসে ড্রয়ার হাতড়ে মিনি ধারালো একটা ট্যাকটিক্যাল নাইফ খুঁজে বের করে। এক নাগাড়ে তাকিয়ে থাকে সেটার দিকে। ডিভানে বসেই হাতের মাঝ বরাবর দেয় এক টান। মুহূর্তেই চামড়া ভেদ করে রক্তনালীগুলো কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। মেঝেতে পড়ছে টুপ টুপ করে রক্তের ফোঁটা, আর সেটা একটি সরু ধারা হয়ে নিজের মতো ছুটে চলেছে। অভ্র অসহায় চোখে তাকিয়ে থাকে সেদিকে। অতিরিক্ত রাগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাহাকে এইভাবে মারার কারণে নিজেই নিজেকে শাস্তি দিল। ফ্ল্যাশব্যাক। এতিমখানা থেকে অভ্র একাই চলে এসেছিল। অভ্রর চলে যাওয়ার এই সুযোগটায় কাজে লাগায় মাহাদি। সবার সাথে শেষ বিদায়ের সময় যখন সবাই একসাথে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছিল, সেই ফাঁকে এক কোনায় দাঁড়িয়ে থাকা রাহার দিকে এগিয়ে যায় সে। কি হলো শুভ্রপরি? রাহা একটু বাঁকা ভঙ্গিতে তাকিয়ে বলে, বাচ্চা হয়েছে। মাহাদি এই উত্তর শুনে মুহূর্তে হতবাক হয়ে যায়। ভাবতে থাকে এই মেয়েটা এতটা অদ্ভুত কেন। রাহা এইটুকু বলেই সামনে এগোতে নিতেই মাহাদির পায়ের নিচে তার ওড়না আটকে যায়। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে সে পড়ে যেতে যায়। তখনই মাহাদি দ্রুত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে আর বলে ওঠে, শুভ্রপরি, সাবধানে। মাহাদি ধরতে গেলেও পায়ের নিচে মার্বেল থাকায় সেও ব্যালেন্স হারিয়ে ফেলে। মুহূর্তেই রাহার কোমর শক্ত করে ধরে নিজের দিকে টেনে নেয়, আর দুজনেই একসাথে গেটের সামনে পড়ে যায়। আর তখনই জায়রা আশেপাশের ছবি তুলছিল। সে তার মাকে জ্বালাচ্ছিল বলে ফোনটা দিয়ে রেখেছিল যেন চুপচাপ থাকে। কখনো ফুলের ছবি তুলছে, কখনো তাদের পরিবারের, আবার কখনো আকাশের। ঠিক তখনই
মাহাদি আর রাহা একসঙ্গে পড়ে যাওয়ার মুহূর্তটা তার ক্যামেরায় ধরা পড়ে যায়। ছবিটা উঠতেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না, জোরে জোরে হেসে ফেলে। মাহাদির মনে হলো যেন আকাশের চাঁদ হাতের মুঠোয় এসে গেছে। সে শক্ত করে ধরে রেখেছিল রাহার কোমর। এই ছাড়ুন। ঠিক তখনই রাহার পরিবারের সবাই দৌড়ে আসে। শিফা এগিয়ে এসে রাহাকে টেনে তুলে ধরে। মাহাদির ইচ্ছে ছিল না তাকে ছেড়ে দেয়ার, কিন্তু চারপাশে সবাই থাকায় অগত্যা হাত সরিয়ে নিতে হলো। মনটা তবুও টানছিল, আরও একটু সময় যদি পেত হয়তো সে আর একটু বেশি সময় ধরে রাখতো। জায়রার আম্মু নাজিরা বেগম রাতে ফোন দেখতে গিয়ে দেখলেন তার মেয়ের কাণ্ড। কি সব অগোছালো ছবি তুলে গ্যালারি ভরে রেখেছে। একে একে ডিলিট করতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে গেল। রাহা আর মাহাদির একসাথে তোলা একটা ছবি। উনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অজান্তে হালকা হাসি ফুটে উঠল মুখে। দুজনকে বেশ মানিয়েছে বলেই মনে হলো। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিয়ে লিখলেন, মাশাআল্লাহ পুচকি, তোকে আর মাহাদিকে তো দারুণ সুন্দর মানিয়েছে। এই বাড়ির জামাই হিসেবে কিন্তু হেব্বি হবে। ফোনটা সাইলেন্ট থাকায় রাহা সেটা দেখেনি। সাইড টেবিলে ফোন রেখেই সে ঘুমিয়ে পড়েছিল। এতিমখানা থেকে ফিরে আসার পর থেকেই সে খুব ক্লান্ত ছিল। আর তার সঙ্গে ছিল এক অদ্ভুত মন খারাপও, কারণ অভ্র তাকে সাথে করে নিয়ে আসেনি। এই ছোট্ট কথাটাই তার অভিমানী মনটাকে আরো ভারী করে তুলেছিল। সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে তাকে জড়িয়ে ধরেছে সে নিজেও টের পায়নি। ধীরে ধীরে তার ভারী পাপড়ি বন্ধ হয়ে গেছে, আর ক্লান্ত শরীরটা গভীর ঘুমে তলিয়ে গেছে। অভ্র সেই দিন রাতে আর বাসায় ফেরেনি। গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় সে সরাসরি তার বাংলো বাড়িতে চলে আসে। নইলে রাহাকে অবশ্যই বাড়িতে পৌঁছে দিয়ে আসতো। তবে বাড়ির লোকজন সেখানে ছিল বলে সে কিছুটা নিশ্চিন্ত ছিল। ইতালি থেকে কয়েকজন ইনভেস্টর কিছু ডকুমেন্টস পাঠিয়েছিল, সেগুলো চেক করতে দ্রুত ফিরতে হয় তাকে। আর সেগুলো করতে প্রায় অনেক রাত হয়ে যায়। অভ্র যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছিল, কারণ রাহাকে দেখার জন্য তার ভেতরে অস্থিরতা কাজ করছিল। এতিমখানায় রেখে আসার সময় গাড়ির আয়নায় সে রাহার মুখটা একবার দেখেছিল। খুব ভাঙা আর মলিন লাগছিল তাকে। সেই ছবিটায় বারবার মাথায় ফিরে আসছিল, আর মনটা আরো অস্থির হয়ে উঠছিল। রাতের গভীর প্রহরে হঠাৎই মনে পড়ে নিজের একান্ত প্রেয়সীর কথা। কাজের মাঝখানে এক মুহূর্ত থেমে কলমটা মুখে চেপে ধরে হালকা হেসে ওঠে সে। পরে ফোনটা হাতে নিয়ে রাহার একটা হাসি মুখের ছবি বের করে। মনোযোগ দিয়ে এক দৃষ্টি তাকিয়ে থাকে ছবিটার দিকে, যেন প্রতিটা রেখা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এক সময় মনে হলো এখনই সেই সুযোগটা সামনে দেখা দরকার, না হলে এই রাতটা অসম্পূর্ণ রয়ে যাবে। টানা কয়েক ঘন্টা কাজ করার পর জারিফ আর জায়ানকে কাজ হ্যান্ডওভার করে সে বেরিয়ে আসে। সকাল 5:30। বাসায় ঢুকেই অভ্র দেখল পুরো করিডোর নিস্তব্ধ, সবাই তখনও গভীর ঘুমে। সে শব্দ না করে সরাসরি রাহার ঘরের দিকে এগিয়ে গেল। ধীর পায়ে ভেতরে ঢুকে 2 হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে রইল। ঘরটা শান্ত, স্নিগ্ধ সকালের আলোয় ভরে আছে। রাহা ঘুমিয়ে আছে একেবারে শান্তভাবে। গোলগাল মুখ, যেন কোনো রাজ্যের রাজকুমারী সব কোলাহল থেকে দূরে নিজের ঘুমের জগতে ডুবে আছে। সকালের নরম আলো পড়ে তার মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। চোখের ঘন পাপড়িগুলো নীরবে বন্ধ, নিঃশ্বাসটা একটানা শান্ত। এক নাগাড়ে অভ্র তার হৃদয়ের দখলদারিণীকে দেখেই চলেছে, যেন চোখ সরাতে পারছে না। তার মনে হচ্ছিল শত চিন্তার মাঝে এই মুখটাই যেন এক শান্তির আশ্রয়। কত সময় নিয়ে যে অভ্র তাকে দেখছিল তা বলা কঠিন। চোখে জমেছিল অনেক কথা, অনেক না বলা স্বপ্ন, যেগুলো বাস্তবে রূপ দেওয়ার পেছনে লুকিয়ে আছে একরকম ব্যস্ততাও। রাহার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই তার চোখ সাইড টেবিলে রাখা ফোনের দিকে যায়। অবন্তিকার মেসেজ এসেছে। আজ তাদের শেষ পরীক্ষা, তাই বিকালে যেন 3 বান্ধবী একটু সময় কাটাতে পারে, আর কালকের মতো দেরি না করে পরীক্ষার হলে পৌঁছে যায়। মেসেজের নোটিফিকেশনের আলোতেই অভ্রর ধ্যান ভাঙে। সেটা দেখে অভ্র চোখ ঘুরিয়ে নিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আরেকটা নোটিফিকেশন চোখে পড়ে। অভ্র সাধারণত কারো পার্সোনাল কিছু দেখা পছন্দ করে না, কিন্তু রাহার ক্ষেত্রে সেটা ভিন্ন, কারণ রাহা তো নিজেই তার পার্সোনাল। টুক করে ক্লিক করে সেই নোটিফিকেশনে মুহূর্তের ব্যবধানে তার সামনে ভেসে ওঠে সেই ছবিটি। দেখা মাত্রই অভ্রের হাসি মুখে ভর করে গাম্ভীর্য। শক্ত হাতে ফোনটি চেপে ধরে।
দুই হাতের শিরাগুলো ফুলে উঠেছে, চোখ লাল হয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে হেসে জিহ্বা দিয়ে বারবার গাল ঠেলছে, উন্মাদের মতো ঘাড় একপাশ থেকে আরেক পাশে নাড়ছে। অবশেষে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ধাম করে গালে বসিয়ে দেয় থাপ্পড়। রাহা বেচারি কিছুই বুঝে উঠতে পারল না। তার এই অদ্ভুত অস্থির প্রেমিক পুরুষের আচরণের পেছনের কারণটা তার কাছে সম্পূর্ণ ধোঁয়াশা হয়ে রইল। বর্তমান একটু আগের ঘটে যাওয়া কাহিনীগুলো দেখে একদম বোবা হয়ে যায় রাহা। তার ভেতরে এবার অভ্রকে নিয়ে গভীর ভয় ঢুকে গেল। বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন শক্ত হয়ে এলো, নিঃশ্বাস নিতে কষ্ট লাগছে তার। সপ্তদশী হৃদয়ে যে সামান্য আবেগ আর ভালো লাগা জন্ম নিচ্ছিল, সেটা এক মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মনে হলো এতদিন যা সে বুঝতে শুরু করেছিল সবই যেন ভুল ছিল। চোখের কোণে পানি জমে উঠল, কিন্তু সে কাঁদল না, শুধু স্তব্ধ হয়ে বসে রইল। ভেতরের অস্থিরতা আর আবেগের ভাঙচুরটা চুপচাপ সহ্য করে নিতে নিতে বুক সমান অভিমান নিয়ে সে নিজেকেই বলল, এই লোকের সাথে আর কখনোই কথা বলবে না। দেয়াল ঘড়িতে চোখ পড়তেই দেখলো সকাল 7টা। আজকে তার শেষ পরীক্ষা। যদিও প্রিপারেশন ভালো ছিল, কিন্তু মনে হলো সকাল সকাল 2টা থাপ্পড় খেয়ে সবাই যেন মাথা থেকে উড়ে গেছে। আবার রিভিশন দিতে হবে, এই ভেবেই ফোলা ফোলা চোখ আর গাল নিয়ে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটালো। তারপর সামনে রাখা আয়নায় চোখ পড়তেই রাহা আটকে উঠল। 2 গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে, দেখতে একদম অস্বস্তিকর লাগছে। অনেকক্ষণ কান্নার কারণে চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। এই অবস্থায় তো পরীক্ষা দিতেও যাওয়া যাবে না, অনেকে অনেক কথা বলবে, বরফ দিলে দাগটা কিছুটা কমবে। এই ভেবে সে দ্রুত সিদ্ধান্ত নিল, পরনে লেডিস টি শার্ট আর প্লাজো, সাথে ওড়নাটা ভালো করে গাল থেকে মাথায় পেঁচিয়ে পুরো মুখ আর মাথা ঢেকে ফেলল। ধীরে ধীরে রুমের দরজা খুলে পা টিপে টিপে কিচেনের দিকে এগিয়ে যায়, এমনভাবে হাঁটছে যেন পিঁপড়েও তার চেয়ে দ্রুত যেতে পারবে। সিঁড়ির পাশে রান্নাঘর হওয়ায় সামান্য কথা বললেও স্পষ্ট শোনা যায়, আবার ভেতরটা দেখা যায়। সিঁড়ি বেয়ে রান্নাঘরে মাথা ঢোকাতেই দেখে তার মা আর ছোট আম্মু উল্টো দিকে ঘুরে নাস্তা বানাচ্ছে। রাহা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, চুপচাপ ফ্রিজ খুলে বরফের ট্রে বের করলো। তারপর দ্রুত ঘুরে ফিরে আসতে নিতেই শিফা ডাক দিল। আই রাহা। শিফার ডাকে রাহার পা সেখানেই থেমে যায়। সে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েই উল্টো ঘুরে থাকে। হ্যাঁ আপু বলো। কি ব্যাপার, আমার দিকে ঘুরছিস না কেন? এমনি আপু। তারপর তাড়াতাড়ি দৌড় যোগ করলো। তুমি বলো না কি বলবে। আমার পরীক্ষা আছে, পড়ার রিভিশন দিতে হবে। শিফার ভেতরে একটু সন্দেহ জন্ম নিল। রাহা তো সাধারণত এমন অস্বাভাবিক আচরণ করে না, কি হয়েছে মেয়েটার? শিফা খুব ভোরেই ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ বাগানে ঘোরাঘুরি করে। সকালের স্নিগ্ধ বাতাসের কোমল পরশ তার মন প্রাণ সতেজ করে তোলে। শরীর ও মন দুটোই যেন নতুন প্রাণ ফিরে পায়। বাড়িতে ঢুকেই রাহাকে এমন দ্রুত অস্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠতে দেখে শিফা তাকে ডাক দিল। যখন শিফা দেখল রাহা তার দিকে তাকাচ্ছে না, সে সামনে এগোতেই রাহা আবার উল্টো ঘুরে যায়। এভাবে 2-3 বার হওয়ার পর শিফা রাহাকে ধরে জোর করে নিজের দিকে ঘুরিয়ে দেয়। এভাবে ঘোমটা দেওয়া দেখে শিফার সন্দেহ আরো বেড়ে যায়। ভুরুকুসকে দুহাত বুকের উপর ভাঁজ করে সে জিজ্ঞেস করে, কি রে, এইভাবে ঘুমটা দিয়ে রেখেছিস কেন? রাহার তো কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। ধরা পড়ে যাওয়ার ভয়ে মাথাটা একদম কাজ করছে না। কি উত্তর দেবে বুঝতে না পেরে তাড়াহুড়ো করে বলল, কিভাবে দিয়েছি? এই যে একদম সব ঠেকে ঠুকে। শীত করছিল তাই। এই গরমে শীত? হ্যাঁ অনেক শীত আপু, এই দেখো আমার শরীর ঠান্ডা হয়ে আছে। বলতে বলতে হাতটা এগোতে নিতেই শিফা হাতে তুলে থামিয়ে দিল। আচ্ছা তাহলে তোর শীত করছে, তোর হাতে বরফ কেন? রাহা এক মুহূর্ত থমকে গেল, তারপর গলায় জোর এনে বলল, ও এটা গরম লাগছিল তাই ফ্রিজে পানি পাইনি বলে বরফ নিয়েছি, মিলিয়ে খাবো বলে। শেষে একটা মেকি হাসি টানলো মুখে, কিন্তু ভেতরে ভেতরে সে আরো বেশি নার্ভাস হয়ে পড়ল। এদিকে শিফা আরো সিরিয়াস ভঙ্গিতে বলল, ও আচ্ছা, গরম লাগছে তাই পানিতে বরফ দিয়ে মিলিয়ে ঠান্ডা করে খাবি?
জি আপু। তাহলে কে যেন বললো তার গরম লাগছে? আমি? তাহলে বরফ সহ পানি কে খাবে? রাহা এক মুহূর্ত থেমে গিয়ে ভুল বুঝে তাড়াহুড়ো করে বলে ফেলল। তুমি? কথাটা বলেই সে বুঝতে পারলো কি বলে ফেলেছে, সাথে সাথে জিভে কামড় দিয়ে ফেলল। ইস, কি বলে ফেললাম। তাড়াতাড়ি নিজেকে শুধরে নিয়ে বলল, না না আপু, আমি খাবো। শিফা ভালোই বুঝতে পারছিল রাহা কিছু লুকাচ্ছে। ভুরু কুঁচকে সে ধমকে উঠল এই মেয়ে, পাগল হয়েছিস? কি আবল তাবল বকছিস? বলে হঠাৎ রাহার ওড়নাটা একটু টেনে দিতেই তার মুখের অংশটা উন্মুক্ত হয়ে যায়। মুহূর্তেই শিফার চোখ আটকে যায় রাহার গালে 5 আঙুলের স্পষ্ট দাগ বসে আছে সেখানে। সে চমকে উঠে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কি রে, এসব কি হয়েছে বলো? আপু আসলে বলতে গিয়ে রাহার গলা ধরে এলো। চোখ দুটো অশ্রুতে ভরে উঠল। সে চুপ করে গেল কিছুক্ষণ। কিভাবে বলবে? নিজের ভেতরে আটকে আছে সব কথা। তোমার ওই ভাইয়ের কাণ্ডগুলো। শিফা তার গলটা ভালো করে দেখে ভ্রুকুচকে বলল, বল, কিভাবে হলো এসব? ইস, কতখানি ফুলে গেছে। রাহা ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে রইল। কাপা গলায় শুধু বলল, আমি আমি ঘুম থেকে উঠে দেখলাম এটা এমনই, ঘুমের মধ্যে বেলকনি দিয়ে ইয়া বড় একটা বানর ঢুকেছে আর এসে আমার 2 গালে 2টা থাপ্পড় মেরে দেয়। কথাটা শেষ করতে পারল না। চোখের পানি আবার গড়িয়ে পড়ল। আর সে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর কিছু বলতে না পেরে শিফা একদম স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে তার ভুরু আরো কুঁচকে গেল। মনে মনে সে বুঝে নিল এই গল্প একটুও বিশ্বাসযোগ্য না। কারণ রাহাকে সে চেনে। এই মেয়ে চাইলেই পুরো বাড়ির সবাইকে ঘোল খাইয়ে দিতে পারে। এমনকি পরিস্থিতি নিজের মতো ঘুরিয়ে দেওয়াও তার জন্য নতুন কিছু না। শিফা একদম শান্ত গলায় বলল, বানর? সত্যি বলছিস তো? রাহা মাথা নিচু করে আরো জোরে কাঁদতে লাগলো। কিন্তু শিফার চোখে সন্দেহটা আরো পরিষ্কার হয়ে গেল। শিফা একেবারে গম্ভীর হয়ে রাহার দিকে তাকালো। আচ্ছা, কোন জাতের বানরের হাতের আঙুলের ছাপ এত বড় হয় আমাকে বলতো? এটা অনেক বড় বানর ছিল, আমি ঘুমাচ্ছিলাম তাই আগে দেখিনি। সে থেমে গিয়ে আবার তাড়াতাড়ি যোগ করলো, থাপ্পড় দেওয়ার পর চলে যাওয়ার সময় দেখেছি, তারপরে চলে গেছে। শিফা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, চোখে স্পষ্ট অবিশ্বাস। বুঝলাম, বানর ছিল নাকি নাকি কেউ ছিল সেটা পরে দেখা যাবে। এখন আগে বরফটা লাগা। রাহা চুপ করে রইল, মাথা নিচু করে বরফটা শক্ত করে ধরে। শিফা রাহার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার মুখের অস্থিরতা, এড়িয়ে যাওয়া চোখ সব মিলিয়ে পরিষ্কার হয়ে গেল সে সত্যটা লুকাচ্ছে। মনে মনে হিসাব মেলতে দেরি হলো না শিফার। এমন আচরণ, এমন হঠাৎ রাগ আর শাস্তি, এর পেছনে কার হাত থাকতে পারে সেটা আন্দাজ করাই তার জন্য কঠিন ছিল না। সে ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেতরে ভেতরে বিরক্তি আর অসহায়তা মিশে গেল। তার গুণধর ভাই, এই একটাই নাম মাথায় ভেসে উঠল। রাহাকে এ বাড়ির সবাই আদরই করে, মাথায় তুলে রাখে। তাই এমন কিছু হলে সে মুখ খুলতে আরো দ্বিধা করে। এটাও শিফা বুঝে গেল। সে এবার নরম কিন্তু দৃঢ় গলায় বলল, ঠিক আছে, বরফটা আগে লাগা, পরে আমি দেখছি কি হয়েছে। রাহার এসব কথায় শিফা হেসে হেসে পেট চেপে ধরে নিচু হয়ে গেল। অবশেষে তুই বানরের হাতে থাপ্পড় খেলি? সিরিয়াসলি? বলতে বলতে হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। রাহা থম মেরে মেঝের দিকে তাকিয়ে রইল। লজ্জায় পা দিয়ে আলতো করে মেঝে খুঁড়তে লাগলো। কিছু বলার মতো সাহসও যেন আর খুঁজে পাচ্ছে না। শিফা হাসির ফাঁকে হঠাৎ সিঁড়ির উপর পিলারের পাশে একটি ছায়া দেখতে পেল। বুঝতে দেরি হলো না, এটা তার ভাই। সঙ্গে সঙ্গে সে হাসি চেপে ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। তারপর রাহার দিকে তাকিয়ে বলল, যা বোন যা, গালে বরফ দে বেশি করে। বানরের তো দেখে একেবারে হেলদি বড় মোটা আঙুলের ছাপ পড়ে গেছে। এমন বানর কোত্থেকে সকাল সকাল তোর ঘরে ঢুকলো বলতো? বলেই সে যেতে নিল, কিন্তু থেমে আবার বলল, আয়, আমি করে দিচ্ছি। এরপর রাহাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রাহার ঘরের দিকে চলে গেল শিফা। একদিকে ছায়ামূর্তিটি সরে গেল। অভ্র ভুরুকুচকে নিজেকেই বলল, আমি বানর? লাইক সিরিয়াসলি? হোয়াট দ্য ফাকিং ওয়ার্ড শি সেড? বলেই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অফিসে ঢুকতেই অভ্রের ফোনে একটা কল আসে। ওপাশের ব্যক্তির কথা শোনা মাত্রই সে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে।
মুখের অভিব্যক্তি বদলে যায়, চোখে তৎক্ষণাৎ এক ধরনের কঠোরতা নেমে আসে। সে দ্রুত গলায় বলে ওঠে, How does she dare step outside this house? I'm coming right now. বলেই হন করে অফিস থেকে বেরিয়ে গেল। জারিফ কালো মার্সিডিস গাড়ি বের করেই দাঁড়িয়েছিল, কিন্তু অভ্র একবারও সেদিকে তাকালো না। সোজা এগিয়ে গেল তার কালো কাওয়াসাকি নিনজা H2R বাইকের দিকে। প্রায় 70 লাখ টাকার দানবটা যেন অন্ধকার রাতেও আগুন ছড়াচ্ছিল। পরের মুহূর্তেই বাইকে উঠে স্টার্ট দিতেই গর্জে উঠল ইঞ্জিন। শব্দটা যেন পুরো পার্কিং লট কাঁপিয়ে দিল। অভ্রের রাগান্বিত মুখ দেখে জারিফ আর জায়ান কেউই কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, শুধু তাকিয়ে রইল। 400 কিলোমিটার গতির দানবটা নিয়ে বাতাস চিরে বেরিয়ে গেল। রাত তখন প্রায় প্রথম প্রহর। ফাঁকা হাইওয়ে জুড়ে মৃত্যুর মতো নীরবতা, আর সেই নীরবতা ভেদ করে আগুনের বেগে কুমিল্লার দিকেই ছুটে চলেছে সে। গাড়িতে গেলে দেরি হবে, আর এই মুহূর্তে তার কাছে প্রতিটা সেকেন্ডই ছিল যুদ্ধের মতো মূল্যবান। হ্যান্ডেলে শক্ত করে চেপে ধরা অভ্রের আঙুলগুলো যেন রাগে সাদা হয়ে উঠেছে। হেলমেটের কালো ভাইজারের আড়ালে তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। রাস্তার পাশের লাইটগুলো একের পর এক পিছনে মিলিয়ে যাচ্ছে। চারপাশের বাতাসের তীব্র চাপেও বাইকের গতি একটুও কমায় না সে। হঠাৎ ফোনটা আবার কেঁপে ওঠে। ব্লুটুথে কলটা রিসিভ করতে ওপাশ থেকে কাপা গলায় জায়ান বলে উঠল, ভাই, আমরা লোকেশন পেয়েছি। এক মুহূর্তে অভ্রের চোয়াল শক্ত হয়ে যায়। কোথায়? কুমিল্লা শহরের বাইরে একটা পুরনো রিসোর্টে। কথাটা শুনে অভ্র আর এক সেকেন্ডও দেরি করল না। থ্রটল পুরোটা ঘুরিয়ে দিতেই কাওয়াসাকি নিনজা H2R আবারও গর্জে উঠল। স্পিডোমিটারের কাঁটা যেন থামতেই চায় না, ক্রমে আরও উপরে উঠছে। হাইওয়ের বাতাস কেটে বাইকটি ছুটে চলেছে। মাথায় শুধু একটাই চিন্তা, রাহা কুমিল্লার ওই জায়গায় কিভাবে গেল। রাহার পেন্ডেন্টের লোকেশন কুমিল্লা দেখাতেই আর এক মুহূর্ত দেরি করেনি সে। কোনো ব্যাখ্যা, কোনো প্রশ্ন কিছুই মাথায় আসেনি তখন। শুধু একটা কথাই মনে আসছে, রাহার শেষ আজ অভ্র নিজের হাতে লিখবে। হঠাৎই জায়ানের পাঠানো লোকেশনটা আবার চোখের সামনে ভেসে ওঠে অভ্রের। রাহার গলার ছোট্ট লকেটটা পাওয়া গেছে কুমিল্লা শহরের বাইরে, নির্জন একটা পুরনো রিসোর্টে। লকেটটার জিপিএস লোকেশন ট্র্যাক করে জায়ান নিশ্চিত হয়েছিল রাহা শেষবার ওই রিসোর্টেই আছে। আর এটা জানার পরই এক মুহূর্ত দেরি না করে বাইককে ঘুরিয়ে আগুনের গতিতে সেদিকেই ছুটে যায়। 3 ঘন্টার পথকে 1.5 ঘন্টায় নামিয়ে এনেছে সে। সময় যেন তার গতি দেখে হার মেনে গেছে। 1.5 ঘন্টা পর সে যখন শহরের প্রান্তে পৌঁছায়, রিসোর্টের গেটটা দূর থেকে দেখা যাচ্ছিল। জংধরা লোহার ফ্রেম, অর্ধেক ভাঙা লাইট, আর চারপাশে অস্বাভাবিক নীরবতা। অভ্র বাইক থামালো না। বাইকটি একটানা গর্জন তুলে সোজা ঢুকে গেল ভেতরের কাঁচা রাস্তা দিয়ে। ধুলো উড়ে চারপাশ ঝাপসা হয়ে যায়, কিন্তু সে থামে না। হেলমেট খুলতেও সময় নিল না। বাইকের ইঞ্জিন এখনো গরম, কিন্তু তার মাথা ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। ঠিক তখনই সামনে থেকে একটা চাপার শব্দ ভেসে আসে, কোনো দরজা বন্ধ হওয়ার মতো শব্দ। তারপর আরেকটা। অভ্র এক মুহূর্ত থেমে চারপাশটা দেখে নেয়। রিসোর্টের পুরনো বিল্ডিংটা অর্ধেক অন্ধকার, একটা জানালার পাশে হালকা আলো জ্বলছে। সে ধীরে ধীরে বাইকটা পার্ক করে। ভেতরের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলে ওঠে, আমার জান, কোথায় তুই? তারপর সে এক পা সামনে এগোতেই ভেতর থেকে হঠাৎ কারো পায়ের শব্দ শোনা যায়। পায়ের শব্দটা ধীরে ধীরে কাছাকাছি আসে। অভ্র এক সেকেন্ডও নড়ে না, শুধু চোখ দুটো সরু হয়ে যায়। আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে তড়িৎ পা চালিয়ে সামনে দেখে একটা লম্বা করিডোর, যেখানে গিয়ে শব্দগুলো থেমে যায়। করিডোরটা লম্বা, ভেজা দেয়াল আর মিটমিটে একটা বাল্ব, সব মিলিয়ে পরিবেশটা খুবই ভুতুড়ে। পর্দার আড়ালে 4-5টা ছায়া নড়ছে। স্পষ্ট নয়, কিন্তু উপস্থিতি বোঝাই যাচ্ছে। একটা ভাঙা চাপা চিৎকার করিডোরের ভেতর থেকে ভেসে আসতেই অভ্রের শরীর মুহূর্তে থমকে যায়। কোনো মেয়ের ভগ্ন কণ্ঠস্বর, যা শুনে মাথার ভেতর সবকিছু এক সেকেন্ডে স্তব্ধ হয়ে যায়। রাহার কথা মাথায় আসতেই অভ্রের ভেতরের নিয়ন্ত্রণটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। মাথা ভার হয়ে আসে, বুকের ভেতর অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু সামনে এগোনোর শক্তিটা যেন হঠাৎ শেষ হয়ে গেছে। মনে হচ্ছে শরীর আর মানসিক চাপ দুটোই থেকে একসাথে চেপে ধরেছে। পর্দার ঠিক সামনে লকেটটা পড়ে থাকতে দেখে অভ্র থমকে যায়।
সেটা তুলে সামনে ধরতেই রাহার মুখ, শেষবারের সেই কাপা কণ্ঠ, সবকিছু একসাথে ভেসে ওঠে। রাহার কথার মাথায় আসতেই পাগল পাগল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পাগুলো থমকে গিয়েছে। সামনে এগোনোর জন্য অবশিষ্ট শক্তিটুকু বাকি নেই। কাপা হাতে পর্দাটা একটু সরাতেই ভেতরের দৃশ্যটা ধীরে ধীরে সামনে দৃশ্যমান হয়। 1 সেকেন্ডের জন্য সময়টা যেন থমকে যায়। অভ্রের শরীরটা হঠাৎ ভারী লাগছে। মুহূর্তেই 2 হাঁটু ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ দুটো স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে যেন ভেঙে যাচ্ছে একটা পুরো পৃথিবী।